দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল 9 এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের মাঝে আছেন অসংখ্য তরুণীর ক্রাশ চিত্রনায়ক নীরব হোসেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? খুব ভালো আছি। প্রথমেই জানতে চাই ঈদের সকালটা কেমন কাটে? আসলে কোরবানি ঈদের সকালটা কেমন কাটে? কোরবানি ঈদের সকালটা আমার আসলে ছোটোবেলা থেকে খুবই একরকম একঘেয়েমি ছিল, বাট এখনও সেটা আছে। সেটা হচ্ছে যে বাসার সবার যেহেতু ছোট ছিলাম, সো একদম রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল। আচ্ছা, দেখা যেত যে বড় দুই ভাই আমাকে বলতো তুমি নিচে যাও, গরু কাটার ওখানে কাটাকাটি হচ্ছে, ছাগল কাটার ওখানে কাটাকাটি হচ্ছে, তুমি যাও গিয়ে দেখো ওরা প্রপারলি কাজ করতেছে কিনা। তারপরে আবার কাটাকাটি শেষ করে একটু আনা নেওয়ার জন্য এখন মা বলতো তুই দেখ রেডি যেটা হয়ে গেছে সেটা একটু নিয়ে আয়। তো এইগুলোর মধ্যেই থাকতাম। দেখা যেত এটা কি কেউ বিশ্বাস করবে যে চিত্রনায়ক নীরব হচ্ছে গরু কাটাকাটির মধ্যে থাকতো? জাস্ট ইমাজিন দর্শক। ব্যাপারটা হচ্ছে বাসার যেহেতু সবার ছোট, সো আমাকে এগুলো করতে হতো। এবং আর এখন যেহেতু মানে মানে মা বাবা মা নেই, সো ভাইয়ারাও আছে, এখন আমার এই দায়িত্বগুলো তো আমাকেই পালন করতে হবে। এটা তো আসলে সেকেন্ড কোনো পার্সন নাই যে দায়িত্ব পালন করবে। আর আমি এটা এনজয় করি। আর হয় কি মানে কোরবানি ঈদের সময় নামাজ পড়ে মানে বাসায় আসার পরে আসলে আর তো কোনো কাজ নেই। এমন না যে কোথাও দাওয়াত খেতে যেতে পারো বা কেউ বাসায় আসবে, মানে তখন সবাই আসলে এটা নিয়ে ব্যস্ত থাকে। আর যদি ব্যস্ত নাও থাকে, দেখা যায় মানে ফ্যামিলির সাথে এই সময়টা থাকে, দেখা যায় বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত একটা সময় পরিবারকে দেয়া হয়। আচ্ছা, এবার একটু আপনার ছোটবেলা প্রসঙ্গে আমি শুনতে চাই। বরাবরই সিনেমা নিয়ে কথা হয়, নিঃসন্দেহে আজকেও হবে যেহেতু আপনি চিত্রনায়ক, কিন্তু এবার একটু ছোটবেলার প্রসঙ্গে আমরা জানতে চাই যে নীরবের ছোটবেলাটা আসলে কেমন ছিল, কোথায় কেটেছে? আমার প্রথমত হচ্ছে আমার জন্ম ঢাকা সিএমএইচে। আচ্ছা, মানে ক্যান্টনমেন্টে, মানে জন্ম ক্যান্টনমেন্টে, বেড়ে ওঠা। আমার বাবা ছিল এয়ারফোর্সে, সো সেই খুবই রেস্ট্রিক্টেড এবং সেই সুবাদে আমার মানে আমার সিএমএইচে জন্ম হলেও আমার স্কুল জীবন শুরু হয় চিটংয়ে। আমার চিটং বিএফ শাহিন স্কুল চট্টগ্রাম থেকে স্কুল জীবন শুরু। এবং ওই স্কুল জীবন ওগুলোর মনে নেই, ছোটোবেলার গল্প, বাট আমার অতটুকু মনে আছে যে পতেঙ্গা যে বিচের কাছাকাছি তখন ছিল হচ্ছে আমাদের শাহিন স্কুলটা, মানে একদমই কাছে এখনও। আমি যখন চিটংয়ে ফ্লাইট থেকে নামার পরে আমি যখন গাড়ি হোক বা মাইক্রো হোক বা যেই গাড়িটাই পাঠানো হয় আমার জন্য, আমি বলি প্লিজ ওই আমার স্কুলের পাশ দিয়ে যান, স্কুলের পাশ দিয়ে যেতে। মানে এটা আমি অনেক নস্টালজিক হয়ে যাই, আমার অনেক ভালো লাগে। স্কুল কলেজে রেস্ট্রিক্টেড একটা পরিবারই আমি বলবো, সেখান থেকে এসে মডেলিং জগতে, তারপর হচ্ছে নাটক, সিনেমা, মডেল, একসাথে অনেকগুলো স্টেজে আপনি কাজ করেছেন। তো প্রথম অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল, বা শুরুটা কি প্ল্যানিং ছিল না হুট করে হয়ে গেছে? এটা তো একদমই হুট করে, কারণ যেটা হচ্ছে যে আমি আমার পড়াশোনার সাথে সাথে আবার দেখতাম যে তখন এই কাজের যে অফারগুলো আসলো, তখন তো আসলে খুব বেশি সময় দিতে হতো না, কারণ এখন তো যেভাবে করে ইনভলভ হয়ে আছি কাজ করতে হচ্ছে। না, এখন যেটা হচ্ছে যে পরিমাণ সময় দেই এখানে, এটা তো আসলে এখন প্রফেশনের মতো হয়ে গেছে। তখন তো আসলে খুব শখে কাজ করতাম, একদম স্টার্টিংয়ে শখে, হয়তো কোনো ফটোশ্যুট, শখে কোনো নাটক বা কোনো ফ্যাশন শো বা ফ্যাশন কিউয়ে কোনো কাজ করা। সো তখন শখ ছিল, এখন তো টাইমটা প্রপারলি দিতে পারি এবং দিতে হয় আসলে। আচ্ছা, আমি একটু জানতে চাই, আপনাকে কি কেউ দেখেছিল বা আপনি অডিশন দিয়েছিলেন, কি হয়েছিল? না, কেউ আমাকে দেখেনি। আমি যেটা হচ্ছে, আমার একটা ফ্রেন্ড আছে ডেভিড, ও আমাদের মানে এলাকাতে থাকে ক্যান্টনমেন্টে কাফরুলে। সো আমি একবার, আমাদের এলাকায় তখন কারেন্ট চলে যেত, তখন আমরা দেখা যেত 1 ঘন্টা কারেন্ট চলে গেলে নিচে গিয়ে হাঁটাহাঁটি করতাম। হাঁটাহাঁটি করতে করতে অনেক দূর চলে গেছে, মানে একদম ওই ডেভিডের বাসার কাছে যাওয়ার পর ঠিক 1 ঘন্টার মানে যেই টাইমিংটা শেষ, ওই সময় কারেন্ট চলে এলো। পরে আমি ডেভিডের বাসায় গেলাম, আমি বললাম যে চল তোর বাসায় যাব, গিয়ে একটু পানি খাবো, পানি খেয়ে তারপরে বাসায় ব্যাক করব। পরে বলছে ঠিক আছে আয়। পরে ড্রয়িং রুমে বসলাম, বসার পরে আমি হঠাৎ করে দেখলাম যে মানে ওর বাসার মধ্যে কয়েকটা ছবি লাগানো। তখন ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ডেভিড এটা কে? বলে এটা আমি। বলছি না,
এটা তুই না তো। নিজের বন্ধুকেই চেনা যায়নি? হ্যাঁ মানে ও খুব পরিপাটি পরিষ্কার ছবি তোলা, মানে ও হচ্ছে ফটো সেশনের জন্য ছবি তোলা, মানে কিন্তু বন্ধুকে তো আমরা এরকম লোকে দেখি না হ্যাঁ। আসলে। তো আমি তখন ওকে বললাম যে না এটা তুই না, বলে না দোস্ত এটা আমি মডেলিং এর জন্য ছবি তুলছি। তখন আমার কাছে মনে হলো মডেলিং এর জন্য তুই যদি এইভাবে ছবি তুলিস তাহলে তোর ছবি যদি এরকম হয় তাহলে আমার ছবি তো আরো ভালো হবে। সো সেই জায়গা থেকে ও আমাকে বললো দোস্ত এটা তুই যদি তুলতে চাস আমাকে বল, এই পরিমাণ টাকা লাগবে, তোকে আমি নিয়ে যাই, তুই মডেলিং কর আর না কর সেটা বিষয় না, বাট তোর এরকম কয়েকটা ছবি থাকবে। পরে আমি জিজ্ঞেস করলাম কতগুলো ছবি দিবে, পরে আমাকে বললো 36টা ছবি, আর ওখান থেকে 15টা না 10টা মনে নেই, 10টা ছবি আমাকে প্রিন্ট করে দিবে। আচ্ছা। কত টাকা লেগেছিল? 4,500 টাকা। আচ্ছা। সো তখন আমি বললাম যে ঠিক আছে। পরে আমাকে বললো তোর কিন্তু ইয়ে করতে হবে, কস্টিউম শার্টটা একটু ডিফারেন্ট লাগবে, একটু মানে অন্যরকম যেন লাগে এরকম। পরে আমি আবার টাকা পয়সা দিয়ে কিছু শার্ট টার্ট কিনে টিনে তখন এই শ্যুটটা করি। এটাই হচ্ছে আসলে জার্নির স্টার্টিংটা। তারপর থেকে এ পর্যন্ত কখনো চিন্তা করেছিলেন? না মানে তখন এটা আসলে চিন্তা করিনি, বাট এটা এখন আসলে খুব বেশি মানে অনেক ইয়েও লাগে না, মানে খুব বেশি অস্বাভাবিক মনে হয় না। কারণ কি, কারণ এটা তো আস্তে আস্তে ডে বাই ডে, মানে প্রতিদিনে তো আসলে আজকে জায়গায় আসা হয়নি। আপনার শুরুটা তো মডেলিং দিয়ে, তো ফার্স্ট টাইম যখন আপনি স্টেজে ছিলেন, আপনার একটা দর্শক আপনার সামনে বসা, তো ওই ব্যাপারটা আসলে কেমন ছিল, ওই অনুভূতিটা কেমন ছিল? মানে হলের দর্শক নাকি? হলের দর্শক না, আপনার স্টার্টিংটা যেহেতু মডেলিং দিয়ে, তো স্টেজে র্যাম্পে পারফর্ম করার ক্ষেত্রে। না, র্যাম্পের পারফর্মের ক্ষেত্রে আসলে আমার নিজের দেখার কিছু ছিল না, মানে আমার পারফরমেন্স। কারণ আমি যখন ওইখানে, আমি তো র্যাম্পে কাজ করেছি অল্প কয়েকদিন, তখন থাকে না প্রথমবার হিসেবে একটু নার্ভাস? না, তখন নার্ভাসনেস তো অবশ্যই ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন র্যাম্পের কাজ করতাম তখন অনেক সিনিয়ররা, অনেক মানে আমার চেয়ে অনেক বেশি হাইটের, দেখা যায় 5-6 ইঞ্চি হাইটের, 6 ফিট 3-4 মানে এরকম সবাই হাঁটছে। সো সেই জায়গা থেকে আমার নিজে মনে হতো না আমি তো আসলে ফিট না। আচ্ছা। মানে র্যাম্পের ওদের তারপর অনেক স্কিনি, চাপা টাপা ভাঙা, মানে অনেক মেনটেন করে থাকে। সো তখন একটা টাইম মনে হলো যে না আসলে আমি র্যাম্পের জন্য না। এবং র্যাম্পের ওরাও বলতো শোনো তুমি এইগুলো না, তুমি নাটক করো, তুমি সিনেমা করো, তুমি বিজ্ঞাপন করো। তখন ওরাই আমাকে ইনসিস্ট করতো। তখন তো আসলে ওরকম কোনো প্ল্যানিং করা ছিল না। তখন ওইখানে আমাকে বলে আমি বলছি হ্যাঁ করবো। আচ্ছা, এই যে আপনি বললেন তখন তো এরকম কোনো প্ল্যানিং ছিল না, বাট আসলে প্ল্যানিংটা কি ছিল? আপনি কি হতে চাইতেন? যদি আপনি অভিনেতা না হতেন তাহলে আসলে কোন প্রফেশনটা বেছে নিতেন নিজের জন্য? আমি যদি অভিনেতা না হতাম, আসলে প্রথমত একটা সময় যখন প্রচুর ক্রিকেট খেলতাম, প্রচুর ফুটবল খেলতাম, এবং আমাদের যেহেতু ক্যান্টনমেন্ট আমরা কাফরুলে থাকি, সো কাফরুলের ওই পাশটা যখন একদম পুরনো এয়ারপোর্ট যেটা ছিল ওইটা কিন্তু তখন ওপেন ছিল। সো মানে একদম 18 ঘন্টাই ওখানে পড়ে থাকতাম। দেখা যায় রাতে ঘুমানোর সময় আর সন্ধ্যায় অন্ধকার হয়ে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় ওখানে থাকা যায় ওই সময়টা ওখানে থাকতাম। সো একবার ক্রিকেটার, ফুটবলার, তারপরে আর ছোটোবেলা থেকে তো মানে অনেক সময় বলতো যে ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট। তারপরে যেহেতু বাবা ছিল এয়ারফোর্সে, বাবা বলতো আর্মিতে যেতে, এয়ারফোর্সে যেতে বা নেভিতে যেতে। তো এরকম অনেক কিছু, ওই যে এটাও মডেলিংয়ের মতোই, যে আসলে কোনো ফিক্সড কোনো কিছু করা হয়নি। আচ্ছা, আপনার শুরুটা তাহলে তো আমরা শুনলাম মডেলিং দিয়ে হয়েছে, কিন্তু আপনার, আমি যদি ভুল না করি, আপনার বিজ্ঞাপন দিয়ে শুরু, মানে স্ক্রিনে আসার যে ব্যাপারটা, তো সেটার শুরুটা আসলে কিভাবে ছিল? এটা হচ্ছে যে ওই র্যাম্পের থ্রুতে মানে বেশ কিছু আমাদের সার্কেল তৈরি হয়, এখানে আড্ডা দেয়। আর আমি যেহেতু খুব আড্ডাবাজ মানুষ, খুব গল্পবাজ মানুষ, তখন দেখা যেত মানে অল্প সময় আমার অনেক মানে ফ্রেন্ড সার্কেল অনেক বেশি জমে গেল। ওখান থেকে আস্তে আস্তে করে পরিচয়, এবং আরও বন্ধুবান্ধব মিলে তখন হুট করে আমাকে বললো যে, আমার একটা ফ্রেন্ড ছিল সুমাইয়া, ও আমাকে বললো দোস্ত তুই একটা কাজ কর, অমিতাভ ভাইয়ের নামের একজন ডিরেক্টর আছে, অমিতাভ ভাইয়ের ওখানে গিয়ে ছবি ড্রপ কর। পরে আমি তখন আবার কি হতো, এই যে ছবিগুলো তুললাম যে এই ছবিগুলো আমি এরপরে আরও 3-4 বার তুলেছি। মানে হয়তো প্রথমবার যেটা তোলার পরে মনে হলো না এটা ভালো লাগছে না, বা ওখান থেকে হয়তো একটা আমার টার্গেট ছিল যে 4টা বা 5টা ছবি ভালো আসবে। ভালো মানে হচ্ছে খুব মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু।
তারপর এটা তোলার পরে দেখা যাচ্ছে ওখান থেকে দুটো ছবি ভালো আসলো। এরপরে আবার 6 মাস পরে মনে হলো না আমি একটু আরেকটুই করি, কারণ যেহেতু একটু ম্যাচিউরড হওয়ার, একটু ছবি তোলার ম্যাচিউরড, যখন আবার র্যাম্পে কাজ করি তখন আবার একটু দাঁড়ানোর স্টাইল, তারপর অনেক কিছু শেখা হয়েছে। হ্যাঁ, সো শেখা হয়েছে। তখন মনে হচ্ছে না এইবার আমি খুব ভালো করে শুট মানে ছবি তুলতে পারবো। সো 6 মাস পরে আবার তার 6 মাস পরে এরকম 3-4 বার শুট করার পরে যে ছবিগুলো হতো, এই ছবিগুলো নিয়ে আসলে বিজ্ঞাপন হাউসগুলোতে জমা দেওয়া হতো। বিজ্ঞাপন হাউসে যখন বলতো বা কোনো ডিরেক্টর অডিশনের জন্য ডাকতো, তখন দেখা যায় এই ছবিগুলো দেখালে তখন হচ্ছে কোন বিজ্ঞাপনের জন্য ডাকবে সেটা হচ্ছে বলতো। সো ঠিক তেমনি আমাকে সুমাইয়া, আমার যে ফ্রেন্ড ছিল, আমাকে বললো, দোস্ত একটা অমিতাভ ভাইয়ের একটা বিজ্ঞাপন আছে, একটা কফির নেসক্যাফে কফির বিজ্ঞাপন, ওইখানে গিয়ে কথা বলতে পারিস। পরে আমি ওখানে গেলাম এবং আমি দুপুরবেলা 3:30টার সময় গিয়ে ছবি দিয়ে এসেছি। আমাকে বিকেলবেলায় আমাকে ফোন করলো, বলছে যে তুমি কোথায়? আমি পরে বললাম যে ইউনিভার্সিটিতে। সো তখন বলতো তাহলে একটু আসতে হবে। পরে আমি এবার গিয়ে অডিশন দিয়ে বিজ্ঞাপন শুরু করলাম। এবং এভাবে করে আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশের একমাত্র মডেল যে অমিতাভ রেজার 9টা বিজ্ঞাপন করেছি। মানে অমিতাভ রেজার কেউ 9টা বিজ্ঞাপন করার সুযোগ হয় খুব কম মানুষের। কেউ নেয় নাই অমিতাভ ভাই কাউকে। বাহ, আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে একটি বিরতি। দর্শক, গল্প করছিলাম, আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন ঈদের সকালে। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের সকলের পছন্দের ঈদের অনুষ্ঠান ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে উপস্থিত আছেন চিত্রনায়ক নীরব হোসেন। আরও একবার স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। এই যে র্যান্ডমলি হচ্ছে আপনি বিজ্ঞাপনের কাজগুলো করেছেন, তারপর আপনাকে সিনেমায় দেখা গেল। সিনেমায় যখন কাজ করা হলো, এই অফারটা আসলে কিভাবে আসা? অডিশন দিয়েছিলেন না হেঁটে হেঁটে চলে আসছে? আমাকে জাস্ট বিজ্ঞাপন করে আমার যে পরিচিতি বা যে পছন্দের জায়গাটা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে অডিশন দিতে হয়নি। আমাকে সিনেমার জন্য অফার করেছিল বেশ কয়েকটা ছবির জন্য। বাট আমাকে অনেকগুলো অফার থেকে আমার কাছে শাহিন সুমন ভাইয়ের যে ছবিটা অফার, ওইটা আমার কাছে মনে হয়েছিল যে আমি এটা করতে পারি, এটা ভালো লাগবে। সো ওই জায়গা থেকেই আসলে ছবিটা স্টার্ট করা। আচ্ছা, প্রথম সিনেমা সম্পর্কে একটু শুনতে চাই, কারণ প্রথম যে কোনো কাজের অনুভূতি হোক বা স্মৃতি হোক, সেটা একটু অন্যরকম হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে শাহিন সুমন পরিচালিত, আমাদের সবার খুব পছন্দের একজন ডিরেক্টর শাহিন সুমন। সো তার পরিচিত একটি ছবি করেছিলাম, মন যেখানে হৃদয় সেখানে, এবং সেখানে আমি, শাকিব খান, অপু বিশ্বাস একটা ছিল। মানে অসাধারণ আমার কাছে। আমার যে কাজের অভিজ্ঞতা, সেই জায়গা থেকে বলবো যে একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। কারণ আমি যেহেতু ফিল্মের কেউ না, সো সেই জায়গা থেকে আমি একটু ফিল্ম করার ক্ষেত্রেও যেমন ভয় পাচ্ছিলাম। শাকিব খান এবং অপু বিশ্বাসের জুটিটা তো আসলে খুবই চমৎকার একটা জুটি ছিল। হ্যাঁ, তখন মানে খুবই, তখনও মানে যেভাবে ছিল সেভাবেও অনেক বেশি কাজ করছিল। কারণ জাস্ট 1-2 বছর আগে মান্না ভাই মারা যাওয়ার পর থেকে শাকিব ভাই তখন অনেক মানে ভালো একটা জায়গা ক্রিয়েট করেছে। ঠিক ওই সময়কার গল্প তো আমি এটা খুব সুন্দরভাবে গল্পটা পছন্দ করলাম, গল্পটা লুফে নিলাম। লুফে নেওয়ার পরে আমার যে ক্যারেক্টার, সেটা অনেক ইন্টারেস্টিং ছিল, তো সেটা করলাম। এবং সবচেয়ে প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা তো ডিফারেন্ট। সেটা হচ্ছে প্রথম দিন আমার সাথে হচ্ছে অপু বিশ্বাসের গান দিয়ে সিনেমার শুটিং শুরু, আমার ক্যারিয়ারের সিনেমার প্রথম দিন। সো ওইটা আসলে অনেক বেশি নার্ভাসনেস কাজ করেছিল। হয় না যে মানে প্রথম দিন হয় আমি শুটিং সম্পর্কে আমার আইডিয়া আছে বা ক্যামেরা থাকে, সব কিছু আছে, কিন্তু এটা হচ্ছে যে এখন অপু বিশ্বাসের মতো নায়িকা, তার সাথে আমার প্রথম গান, এবং সেটা রোমান্টিক একটা সং। সো আমি ফিল হয়নি। হ্যাঁ, মানে সেটা মানে শাই ফিলের চেয়ে বড় কথা নার্ভাসনেসটা অনেক বেশি ছিল। এবং আসলে পুরো নতুন একটা এনভায়রনমেন্ট, তো পুরো ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এখানে মানে একদমই নতুন আমার কাছে। সো ওই জায়গা থেকে অনেক নার্ভাসনেস ছিল। বাট আমার কাছে মনে হয় যে সেখানে অপু বিশ্বাস এবং শাকিব ভাই সবাই মিলে আমাকে যেভাবে কোঅপারেশন করেছিল, হ্যাঁ, তো এটা আসলে কখনো নার্ভাসনেসের মনেই হয়নি। তারপর র্যান্ডমলি আপনি কাজ করা যখন শুরু করলেন, কোনো প্রতিবন্ধকতা ফেস করেছেন কি, না জার্নিটা স্মুথ ছিল? বিকজ শুরুর গল্পগুলো যেভাবে আমি শুনছিলাম, আমার কাছে মনে হচ্ছে নীরব ভাইয়ের এই যে ইন্ডাস্ট্রির ক্যারিয়ারটা খুব স্মুথ।
ব্যাপারটা কি আসলে এভাবে স্মুথলি রান মানে করেছে? স্মুথ, কারণ আমার তো আসলে কখন আপনি মনে করেন খুব বেশি আপনার কাছে ইয়ে লাগবে যে মানে রিগ্রেট ফিল করবেন যখন আপনি স্মুথলি কাজ করতে পারছেন না, তারপরে আপনার পছন্দ মতো আপনি কাজ করতে পারছেন না। আমার জায়গা থেকে আমি যতটুকু এফোর্ট দিয়েছি, তো আমার কাছে মনে হয় যে এতটুকু এফোর্টটা ঠিক আছে, আরও বেশি ভালো হতে পারতো, আরও বেশি সময় দিলে, আরও বেশি ডেডিকেশন দিতে পারলে। বাট আমার জায়গা থেকে আমি অনেক বেশি স্মুথলি কাজ করেছি। কারণ যদি এমন হতো যে একবার ডিরেক্ট আমি সিনেমা থেকে স্টার্টিং করতাম, আমার যদি শুধু টার্গেট থাকতো সিনেমা, তখন হচ্ছে অনেক বেশি টেনশন ক্রিয়েট হতো। কারণ আমি প্রথমে র্যাম্প, তারপরে কিছু মডেলিং, ফটোশ্যুট, বিজ্ঞাপনের পরে নাটক, হ্যাঁ। সো আমার এটা খুব গ্র্যাজুয়ালি জিনিসটা ইয়ে গেছে। সো মানে এমন না যে আমি একটা জায়গায় অনেক দিন ছিলাম, বাট এখন যেটা হচ্ছে ফিল্মের জায়গাটা অনেক দিন, অনেক বছর। সো সেটা তো ডেফিনেটলি থাকতেই হবে, কারণ এখানে আসলে নিজের সাথে নিজের কম্পিটিশনটা অনেক বড়। এবং আমি যেটা ফিল করি, আমার নিজের সাথে নিজের যদি জয়লাভ করতে পারি, তারপরে আসলে কম্পিটিশনটা করতে চাই। আচ্ছা, চিত্রনায়ক নীরব হোসেন কোথায় গিয়ে আসলে আটকে যায়? মানে নিজের কাছে নিজেই আসলে মনে হয় যে না, এই জিনিসটা আসলে এভাবে না হলেও পারতো, বা এই জিনিসটা অন্যভাবে হওয়া উচিত ছিল। মানে অ্যাক্টিং এর ক্ষেত্রে না? হ্যাঁ, অ্যাক্টিং এর ক্ষেত্রে না, অ্যাক্টিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হয় গল্পের, আমাদের দেশে গল্পের তো বলবো যে কোনো ঘাটতি নেই। গল্পটাকে আরও সুন্দর করে, এখন হয় কি মনে করেন, আপনি যখন একটা গল্প লিখছেন, সেটার সাথে পারিপার্শ্বিকতা, সেটার কো আর্টিস্ট, কো অ্যাক্টর বা যেটাই বলুন না কেন, আপনার একটু টোটাল একটা প্যাকেজ হতে হয়। এখন আপনি মনে করেন একটা গ্যারেজের মধ্যে একটা শুটিং করছি, গ্যারেজের একটা ছেলে, সো কিন্তু ওর এনভায়রনমেন্ট দেখে কিন্তু ওরকম মনে হয় না। প্লাস আমাদের এখানে একটা বাজেটের একটা ব্যাপার আছে, আমাদের শুটিংয়ের কিছু রেস্ট্রিকশন আমরা ফেস করি। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই ছোট ছোট গ্যাপগুলো অনেক বেশি, মানে গ্যাপগুলো ছোট ছোট, বাট এইগুলো যদি হয় না, তখন একটা ম্যাসিভ, হ্যাঁ, ইফেক্ট করে। এবং এইটাকে মানে ছোট ছোট চেঞ্জগুলো অনেক ম্যাসিভ একটা ভালো জিনিস হবে। এবং রিসেন্টলি তো দেখা যাচ্ছে যে রিসেন্টলি দেখা যাচ্ছে এখন তো অনেক ভালো ভালো ছবি হচ্ছে, মানে যতটুকু গ্যাপ কমিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটাকে মানুষকে উপহার দেওয়া যায় ভালো ভালো ছবি। সো আমরা রিসেন্টলি যে কাজগুলো করছি, আমার মনে হয় যে এগুলো তো অনেক গ্যাপ তো কম পাবে, বাট ব্যাপার হয় না যে একটা বাজেটের একটা ইস্যু তো থাকেই। রিসেন্ট কাজের প্রসঙ্গে যেহেতু চলেই আসলাম, একটু শুনবো যে রিসেন্ট আসলে আপনাকে আমরা কবে দেখতে পাবো, বেসিক্যালি আমার কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে? বেসিক্যালি আমার তো ছবি রিলিজ করার প্ল্যানিংয়ে ছিল ঈদে, শিরোনাম, যেটা হচ্ছে অলরেডি অ্যানাউন্সও করেছিলাম আমরা যে ঈদে রিলিজ করব, বাট ফাইনালি গিয়ে আসলে ঈদে রিলিজ করিনি মানে কি, আসলে আমার মনে হয় যে এটা মানে করলে, মানে চাইলে করতেই পারতাম, বাট এটাকে মনে হয়েছে আর একটু ম্যাসিভলি ভালোভাবে সুন্দর করে কাজটা করার জন্য। সো আমরা এর পরে একটা সুন্দর একটা টাইম দেখে ঈদের রিলিজ, মানে ঈদ পরবর্তী সময়ে একটা ভালো সময় দেখে রিলিজ করতে চাই। মানে ওইটা ডিরেক্টর অনেক বিশ্বাস, এবং এই ছবিতে আমাদের হিউজ কাস্টিং, সেটা হচ্ছে লাবলু ভাই আছে, তারপরে সানি ভাই আছে, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, তারপরে সব দুর্দান্ত অভিনেতার সমন্বয় ঘটেছে, তারপরে বর্দা মিঠু, তারপর দিলরুবা দোয়েল, মানে অনেক বিগ কাস্টিংয়ের একটি ছবি। এবং আমার কাছে মনে হয় যে আমি নায়িকার নামটা বলিনি, কারণ নায়িকার নামটা আসলে আমার মনে হয় যে এখনও বলবো না, সেটা পরে বলবো, যখন আস্তে আস্তে করে আমরা একটু একটু করে গিমিকটা দিব সেটা। তারপরে এই মাসের শেষে বা নেক্সট মান্থের ফার্স্ট উইকে শুরু করছে একটা ছবি, সেটা হচ্ছে গোলাপ। আচ্ছা, গোলাপ সম্পর্কে শুনবো, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। দর্শক, গল্প করছিলাম, গল্প শুনছিলাম, ভালো লাগছিল আমারও, নিঃসন্দেহে আপনারাও উপভোগ করছেন। তবে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন স্বপ্নধারা প্রেজেন্স ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমার সাথে উপস্থিত আছেন চিত্রনায়ক নীরব হোসেন। আরও একবার স্বাগত আপনাকে। বিরতির আগে আমরা আপনার সিনেমা গোলাপ সম্পর্কে শুনতে চাচ্ছিলাম। শুরুতেই জানতে চাই, নামটা গোলাপ কেন? এটার মানে অল ক্রেডিট গোজ টু আমার অন্য ছবির ডাইরেক্টর, সেটা হচ্ছে সাইফ চন্দন। মানে ছবির ডাইরেক্টর হচ্ছে শামসুল হুদা, এই মানে গোলাপ ছবির পরিচালক, বাট আমার এই ছবির নাম দিয়েছে অন্য ছবির ডাইরেক্টর, যেটা হচ্ছে আব্বাসের যে ডাইরেক্টর ছিল সাইফ চন্দন। এবং
আমরা আসলে ক্যারেক্টারের নাম দিয়ে মানে ছবিটা স্টার্ট করতে চেয়েছিলাম যে একটা ক্যারেক্টারকে কিভাবে করা যায়, যেমন ডিফাইন করা যায়। যেমন আমাদের শিরোনাম, যে ছবিটা আমরা অনেক বিশ্বাসে যে ছবিটা করলাম শিরোনাম, বাট শিরোনামের মানে যে নাম, এই নামের চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে ছবির যে ক্যারেক্টার যে ইব্রাহিমের নামটা দিলে আরও হয়তো অনেক ডিফারেন্ট লাগতো। বাট পরপর আবার একই ছবিতে দেখা যাচ্ছে, যেমন আব্বাস একটা ছবি করেছি, আব্বাস একদম একটা নাম ভূমিকায় দেয়া। তারপরে আবার যখন আমরা ইব্রাহিম ক্যারেক্টারটা, মির্জা একটা রিলিজ হয়েছে ওটিটিতে, আচ্ছা আমি জানি না, হ্যাঁ আমি জানি না আসলে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই ইব্রাহিমের যেটা, সেই ইব্রাহিমটা প্ল্যানিং করে পরবর্তী শিরোনাম করা হয়েছে, এবং সেই জন্য চিন্তা করলাম না গোলাপের একটা নাম ভূমিকায় দিয়ে। সো এখানে ডিফারেন্ট নাম চিন্তা করার পরবর্তীতে যে ক্যারেক্টারটা, এটা একটা গ্রামের বা শহরের মধ্যকার যে একটা লোক, একটা মানে আন্ডারগ্রাউন্ড একটা লোক, এর নামটা আসলে গোলাপ মিয়া। সো এই গোলাপ মিয়া থেকেই শুধু নাম গোলাপ দেয়া, এবং সবাই নামটা অনেক পছন্দ করেছে। এবং আমার কাছে মনে হয় যে এই ছবিটার যখন আমরা ফার্স্ট লুকটাকে প্রকাশ করেছি, মানে সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, এটা এত বেশি মানুষ পছন্দ করেছে। এবং এই শিরোনামের শুটিং যখন মানে আমরা যখন অ্যানাউন্স করলাম যে ঈদে রিলিজ করব, হুট করে আমরা ঈদে রিলিজের প্ল্যানিং ছিল, তখন কিন্তু তারা অনেকে মনে করেছে যে এটা গোলাপ, নাম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সো হুট করে কোনো কিছু তো আমরা আগে অ্যানাউন্সমেন্ট দেইনি। তো এই জায়গা থেকে আমরা খুব রিসেন্টলি শুরু করব। মাঝে আবার পরিমণি দেশের বাইরে যাবার কথা ছিল, অস্ট্রেলিয়া যাবার কথা ছিল। সো আমরা এই অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যানিংয়ের কারণে গোলাপটাকে নেক্সট মান্থে নিয়ে গেছি, আর এর মধ্যে আমরা শিরোনামের শুটিংটা করেছি। বাট মনে হয় যে এটাও একটানা শুট করে আমরা হয়তো ভালো একটা টাইম দেখে রিলিজ করব। আচ্ছা, এতগুলো সিনেমায় কাজ করা হয়েছে, কোন ক্যারেক্টারটা এখন অবধি আপনার কাছে মনে হয় যে খুব চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? সবগুলো ক্যারেক্টারই চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে যে প্রত্যেক যেই ক্যারেক্টারগুলো করা হয়েছে এগুলো তো আসলে একটাও আমি না। সো আর একটা মানুষ হয়ে যাওয়া এবং ওই মানুষের মতো করে কথাবার্তা বলা, ওই ক্যারেক্টারের মতো করে চাল চলন থেকে শুরু করে সব কিছুই কিন্তু অনেক কঠিন, দর্শককে বিশ্বাস করানো অনেক কঠিন। সো খুবই চ্যালেঞ্জ সব কিছুই। আচ্ছা, কোন ক্যারেক্টারের জন্য সবচেয়ে বেশি সময় দিতে হয়েছে নিজেকে, মানে আপনার মনে হয়েছে যে না এটা এক্সট্রিম হয়ে যাচ্ছে? আমার মানে এর মধ্যে কাজের মধ্যে বলবো যে অবশ্যই আব্বাস, কারণ আসলে ওল্ড টাউনের কথা বলা, সো ওল্ড টাউনের ভাষায় কথা বলা শিখেছেন? হ্যাঁ, তখন ওই সময় অনেক ভালো শিখেছিলাম। দুইটা ডায়লগ যদি একটু আমাদেরকে বলতেন। না, এখন আর ওইটা মনে নেই, ভুলে গেছি। স্ক্রিপ্টের মধ্যে, কারণ আমি যখন মালয়েশিয়ান মুভি করি, আমি যখন হিন্দি ছবি করেছিলাম, তখন স্ক্রিপ্টের বাইরে হিন্দি কথা বলতে পারতাম না। তারপরে যখন আমাকে যখন আমার ডিরেক্টর যখন বিদায় দেয় এয়ারপোর্টে, আমি যখন এয়ারপোর্ট থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, আমরা যেখানে ছিলাম ওখান থেকে আমাকে মুম্বাই এয়ারপোর্টে করবে, সি অফ করবে, তখন যাওয়ার সময় অনেকক্ষণ ডিরেক্টরের সাথে কথা বলছি হিন্দিতে। ডিরেক্টর আমাকে বলে এতদিন কই ছিল এগুলো। সো কাজ শেষ, এখন হিন্দিতে কথা বলা শুরু করছে। সো এরকম। তো এখন যেমন মালয়েশিয়ান মুভির কথা বলবো, যে আমি মালয়েশিয়ান ভাষায় কথা বলেছি, বাট ওইটা স্ক্রিপ্টেড, এবং এখন ওই পর্যন্ত, এরপর আর কিছু পারবো না। বাহ, চমৎকার! আপনার সাথে কথা বলে বরাবরই ভালো লাগে, আজকেও বেশ ভালো লেগেছে। তবে এখন আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। চ্যানেল 9-এর দর্শক যারা আছেন তাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক 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 শুভেচ্ছা। এবং এবারও ঈদে বেশ কিছু ভালো ভালো ছবি রিলিজ হয়েছে, আপনারা হলে গিয়ে ছবি দেখবেন। এবং একটা কথা বারবার যেহেতু বলি, এবার আবার বলছি, সো আমরা অনেক কষ্ট করে শুটিং করি, সেটা বৃষ্টিতে ভিজে শুটিং হোক, সেটা রোদে পুড়ে শুটিং হোক, এই কষ্টটা কোনো কষ্টই না যখন আমরা দেখি হল ভর্তি মানুষ হলে গিয়ে ছবি দেখছে। সো আপনারা আমাদের মানে কাজের সাথে থাকবেন, বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন। সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। সো দর্শক, নিঃসন্দেহে আমাদের আজকের আয়োজন আপনাদের বেশ ভালো লেগেছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। একই সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ খুব চমৎকারভাবে উদযাপন করবেন। সবাইকে ঈদ মোবারক।